ওয়েলকাম টু ব্রিজ ফর ইংলিশ। আজকে 4টা গ্রামার আইটেম আমরা দেখাবো। 4টা খুবই জটিল আইটেম যা খুব কম ছাত্রই খুব সহজে মনে রাখতে পারে বা পরীক্ষার হলে বের করতে পারে। বিভিন্ন অ্যাডমিশন এক্সাম, মেডিকেল অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন এবং ইউনিভার্সিটি অ্যাডমিশনগুলোতে এই 4টা আইটেম প্রায় দেখা যায়। এমন কোনোই অ্যাডমিশন নাই যেখানে 4টার একটা অন্তত দেখা যাবে না। এই 4টাকে সহজ করে দেওয়াই এই ভিডিওটার উদ্দেশ্য। এই স্লাইডে দেখানো হবে কিভাবে আমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ সেন্টেন্স ভার্ব চিনতে পারবো। সকর্মক এবং অকর্মক ক্রিয়া মানুষ স্কুল থেকেই পড়ে আসে, কিন্তু এটা চিহ্নিত করা খুব একটা সহজ নয়, এর মধ্যে কিছু জটিলতা আছে। আচ্ছা, ঠিক আছে, আসল কথায় আসা যাক। আসল কথা হলো এই যে আমরা স্লাইডটিতে একটি নাম্বার লাইন দেখতে পাচ্ছি, একটা সংখ্যা রেখা দেখতে পাচ্ছি যার বাম দিকে ঋণাত্মক এবং ডান দিকে ধনাত্মক আছে। এই রেখার অনুসরণ করে আমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ বা সকর্মক অকর্মক ক্রিয়া চিনতে পারবো। আচ্ছা, প্রথম সেন্টেন্সটা কি? আই কিলড এ টাইগার। এখন হত্যাটা হলো কে, টাইগার না আই? না, মানে কিল ভার্বের ইফেক্টটা কার ওপর যেয়ে পড়লো? টাইগারের ওপর যেয়ে পড়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে এটা সকর্মক, ডান দিকে পড়েছে। তখন ধনাত্মক দিকে পড়বে, তখন এটা সকর্মক বা ট্রানজিটিভ। দে কাট দ্য ট্রিজ। কাট ভার্বের অ্যাকশনটা কার ওপর যেয়ে পড়লো? কে কাটা পড়লো? দে না দ্য ট্রিজ? দ্য ট্রিজ কাটা পড়লো, তাহলে এটাও সকর্মক ক্রিয়া বা ট্রানজিটিভ ভার্ব। ঠিক একইভাবে আই সাফার ফ্রম ফিভার, এখানে সাফারটা করছে কে? নিশ্চয়ই সাফারটা ফিভার করছে না, সাফারটা আই করছে। তাহলে আই সাফারের যে অ্যাকশনটা এটা আয়ের উপর এসে পড়লো, তার মানে ঋণাত্মক দিকে আসলো, বাম দিকে আসলো। যখন এই অ্যাকশনটা বাম দিকে আসে তখন এই ভার্বটা হয় হলো ইনট্রানজিটিভ। যেমন আই গো হোম, যায় কে? হোম কি যায়? না, হোম তো যাচ্ছে না, আই যাচ্ছে। যার জন্য এখানেও অ্যাকশনটা আমরা দেখতে পাচ্ছি যে বাম দিকে এসে পড়েছে, ঋণাত্মক দিকে এসেছে, এটাও তাহলে একটা ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক একইভাবে আমরা আরও ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব নির্ণয় করতে পারি। যেমন আই ইট রাইস, খাওয়া কাকে হচ্ছে? আইকে না রাইসকে? রাইসকে। তাহলে ইট একটা ট্রানজিটিভ ভার্ব। এবার স্লাইডে যেটা দেখানো হচ্ছে সেটা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভেরই একটা এক্সটেনশন। আমরা বরাবরই কোয়াসি প্যাসিভ করেছি, যেমন হানি টেস্ট সুইট, যেটার প্যাসিভ হয় হানি ইজ টেস্টেড সুইট, বা দ্য বেড ফিল সফট, দ্য বেড ইজ ফেল্ট সফট। কিন্তু এখানে আমরা একটু দেখাবো কোয়াসি ভার্ব কাকে বলে। আসলে টেস্ট একটা কোয়াসি ভার্ব, ফিল একটা কোয়াসি ভার্ব। কেন এটাকে কোয়াসি ভার্ব বলে? এটা এক কথায় একটা উত্তর আছে। এই ভার্বগুলোর দুটো বাংলা হয়, একটা হলো করা অথবা হওয়া। যেমন ধরো যাক চেঞ্জ শব্দটা দুটো বাংলা, একটা হলো পরিবর্তন করা, পরিবর্তন হওয়া। যেমন আই চেঞ্জড মাই ড্রেস, আমি আমার ড্রেস পরিবর্তন করেছিলাম। দ্য সোসাইটি ইজ চেঞ্জিং, পরের সেন্টেন্সটা, এর অর্থ হলো সোসাইটি পরিবর্তন হচ্ছে। আচ্ছা, ঠিক একইভাবে আই উইল প্রিন্ট মাই বুক, আমি আমার বইটা ছাপাবো। পরের সেন্টেন্সটাই আছে দ্য বুক ইজ বিং প্রিন্টেড, বইটা ছাপা হচ্ছে। তাহলে কিন্তু এখানে অর্থ দাঁড়াচ্ছে প্রিন্ট মানে ছাপানোও হয় আর ছাপা হওয়াও হয়। যেমন আরও আছে হানি টেস্ট সুইট, হানির স্বাদ হয় মিষ্টি, কিন্তু আই টেস্ট হানি, আমি মিষ্টি মধু স্বাদ গ্রহণ করি। তা একবার টেস্টের শব্দ হলো স্বাদ হওয়া, আর একবার টেস্টের অর্থ হলো স্বাদ গ্রহণ করা। যে ভার্বগুলো এরকম দুটো রূপ হয় এগুলোকে বলা হয় কোয়াসি ভার্ব। এবং এই ভার্বগুলো যখন আমরা প্যাসিভ করি, ইন্টারজেটিভ ফর্মটাও প্যাসিভ করি, তখন এই ফর্মে করতে হয় যে হানি ইজ টেস্টেড সুইট, দ্য বেড ইজ ফেল্ট সফট, দ্য বিল্ডিং ইজ বিং বিল্ট, এটসেট্রা। এটা অপেক্ষাকৃত একটা সহজ আইটেম, কিন্তু আমি দেখি যে সবাই প্রায় এটা এলোমেলো করে ফেলে, অনেকেই এলোমেলো করে ফেলে, সবাই বলাটা মোটেও ঠিক না। এটা হলো ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, বাংলাতে যেটা সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া বলে। তা সমাপিকা এবং অসমাপিকা আমরা কেমন করে চিনব? এটা খুব সহজ উপায়। সেটা হলো আমরা প্রথম সেন্টেন্সটা পড়ি, আই গো টু ঢাকা টু মিট মাই ফ্রেন্ডস। আচ্ছা, এই সেন্টেন্স যদি পাস্ট করি তাহলে কি হবে? আই ওয়েন্ট টু ঢাকা টু মিট মাই ফ্রেন্ডস। এটা যদি ফিউচার করি তাহলে হবে আই শ্যাল বা উইল গো টু ঢাকা টু মিট মাই ফ্রেন্ড।
এই সেন্টেন্সে কিন্তু দুটো ভার্ব আছে, একটা হলো গো আর একটা হলো মিট। সেন্টেন্সটার টেন্স আমি যতবারই চেঞ্জ করি না কেন, মিট কিন্তু কখনো চেঞ্জ হয়নি, মিট তার রূপ অপরিবর্তিত রেখেছে, কিন্তু গো ভার্বটা কিন্তু একবার ওয়েন্ট হয়েছে। এটা যদি প্রেজেন্ট পারফেক্ট করি তাহলে এটা হ্যাভ গান হবে, কিন্তু টু মিট অংশটা চেঞ্জ হয়নি। সহজ কথা হলো, যে ভার্বটা, বাক্যের যে ভার্বটা টেন্সের সাথে জড়িত, সেইটাকে বলা হয় ফাইনাইট ভার্ব। আর যে ভার্বগুলো টেন্সের সাথে জড়িত না, টেন্সের সাথে পরিবর্তন হয় না, তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব, সমাপিকা ক্রিয়া বা অসমাপিকা ক্রিয়া। এটা মনে রাখা অপেক্ষাকৃত অনেক সহজ। সর্বশেষ স্লাইডটা হলো সাবজাংটিভের ওপরে। সাবজাংটিভ একটা কমন গ্রামেটিক্যাল আইটেম, খুব ডিফিকাল্ট একটা গ্রামেটিক্যাল আইটেম, যা প্রতিটা কঠিন পরীক্ষাতে আসে। অর্থাৎ সাবজাংটিভ ব্যাপারটাকে, সাবজাংটিভ হলো ইচ্ছাসূচক, আকাঙ্ক্ষাবাচক কোনো সব সেন্টেন্স। এটার দুটো অংশ থাকে, প্রথম অংশে ইচ্ছা প্রকাশ করা হয় আর পরের অংশে কী ইচ্ছা প্রকাশ করা হচ্ছে সেটা বলা হয়। প্রথম অংশে যেমন থাকতে পারে উইশ, রিকমেন্ড, সাজেস্ট, অ্যাডভাইস, এইসব। পরের অংশে থাকবে কি সাজেস্ট করা হলো, পরের অংশে থাকবে কি রিকমেন্ড করা হলো, পরের অংশে থাকবে কি উইশ করা হলো। এর সবচেয়ে কমন উদাহরণ হলো আই উইশ আই ওয়ার এ কিং। এই পরের অংশের ব্যাপারটা বলি, যেমন প্রথম সেন্টেন্সটা হচ্ছে দ্য ডক্টর কমান্ডেড দ্যাট, ডক্টর রিকমেন্ডেড দ্যাট, ডক্টর চাইলেন যে, পরামর্শ দিলেন যে আমি মেডিসিন খাই। পরের সেন্টেন্সটা দেখা যাচ্ছে এই টেকটা কিন্তু মূল ভার্বই আছে, টেক আছে, এটা কিন্তু টুক হয় নাই, যদিও আগের অংশটা পাস্ট ফর্মে আছে। পরের দ্বিতীয় সেন্টেন্সটা কি, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট ইউ বি অনেস্ট, এটা কিন্তু হয় নাই ইউ উইল বি অনেস্ট অথবা ইউ আর অনেস্ট, তা কিন্তু হয়নি, হয়েছে ইউ বি অনেস্ট। এটা হলো মূল ব্যাপার। যদি বি ভার্বের প্রয়োগ দরকার হয়, টু বি ভার্বের প্রয়োগ দরকার হয়, তখন ওখানে আমরা শুধু বি বসাবো। দে ডিম্যান্ড দ্যাট দ্য মিটিং স্টার্ট, সবচেয়ে বড় কথা হলো দ্য মিটিং একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কিন্তু স্টার্টের সাথে কিন্তু এস হয় নাই, এটাকে এই জন্যই এটাকে বলছে এটা সাবজাংটিভ। দ্য টিচার ইনসিস্ট দ্যাট এভরি স্টুডেন্ট বি অন টাইম, শিক্ষক চাইলেন যে প্রতিটা ছাত্রই সময় মতো আসুক, এখানে কিন্তু বি হয়েছে, উইল বি অন টাইম হয়নি বা ইজ অন টাইম হয়নি। এটা হলো সাবজাংটিভের মূল কথা, যে পরের অংশটা সবসময় বেস ফর্ম হয় বাক্যের। এখানে অ্যাম, ইজ আর ওয়াজ ওয়ার যেগুলো আছে টু বি ভার্ব, এগুলোর বেস ফর্ম হলো বি, বা উইল বি শ্যাল বি যেগুলো বি ভার্ব, সেগুলোরও বেস ফর্ম হলো বি। আর যে কোনো ভার্ব সবসময় এটা প্রেজেন্ট ফর্মে এরকম হয়ে থাকে সাধারণত, এবং একেই বলা হয় হলো সাবজাংটিভ মুড।